আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি ক্যাবলস ভোটের উৎসব পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। দর্শক, আমরা উৎসবের ভোটের নানা সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আর কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর ভোট শুরু হবে। সকাল 7:30 থেকে ভোট শুরু হবে এবং সারা দেশ ভোটের জন্য প্রস্তুত রয়েছে। এবং আমরা এই অনুষ্ঠানে আমাদের 6টি যে বিভাগীয় শহর রয়েছে, আমরা সেই 6টি বিভাগীয় শহর থেকে সংশ্লিষ্ট বিভিন্ন জনকে আমরা কানেক্ট করব এবং জানার চেষ্টা করব যে ভোট সম্পর্কে আসলে সারা দেশের নানা সমীকরণ। আমার সাথে আরও দুই সহকর্মী রয়েছেন, আমি একটু তাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে রয়েছেন সালিহা পারভীন সাথী। ধন্যবাদ রিদওয়ান আপনাকে। দেশ জুড়ে এখন একটি আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, এবং আমাদের সবার সেই মাহেন্দ্রক্ষণ আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে। এবং আমরা যেটা ছিল একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল আদৌ ভোট হবে কি না, কিন্তু সব উদ্বেগ উৎকণ্ঠা পেছনে ফেলে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের সেই মাহেন্দ্রক্ষণে, যার সময়সীমা আছে আর মাত্র 7 ঘন্টা 27 সেকেন্ড। একদমই। আমাদের সঙ্গে আরেকজন আমাদের সহকর্মী রয়েছেন হাবিবা আফরোজ। রেদওয়ান আহমেদ, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু জানি যে নানা সমীকরণ, নানা উৎকণ্ঠা পেরিয়ে কিন্তু আমরা একদম শেষ মুহূর্তে রয়েছি এবং টান টান উত্তেজনা রয়েছে মাঠে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা জানছিলাম। বিভিন্ন সমীকরণ শেষ করে কিন্তু আর মাত্র 7 ঘন্টা পর আমরা জানতে যাচ্ছি যে আমরা পেতে যাচ্ছি সেই মহেন্দ্রক্ষণ আসলে ভোটের। হ্যাঁ, নিশ্চয়ই। মানে মহেন্দ্রক্ষণ দল সরকার গঠন করবে। রাইট, রাত পোহালেই হচ্ছে ভোট। দর্শক, কয়েক ঘন্টা পর হাতে আছে আর কয়েক ঘন্টা মাত্র। টান টান উত্তেজনা সবখানে, ভোট কেন্দ্র থেকে শুরু করে ভোটার এবং যারা প্রার্থী সবাই আসলে উত্তেজনার মধ্যে রয়েছে। এবং বেশ কিছু ঘটনা ঘটেছে আজকে, এবং অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছেই। দর্শক, আমি বলছিলাম যে আমরা 6টি বিভাগের আমরা যারা সংশ্লিষ্ট রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং দেশের সার্বিক পরিস্থিতি কীরকম নির্বাচনকে কেন্দ্র করে আমরা সেই সব খবর জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক, অর্থাৎ আমাদের 6টি বিভাগ আমি যদি বলি, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল এবং রংপুর স্টুডিও থেকে যুক্ত হবে আমাদের অতিথিরা। এবং আমরা সেই সব বিভাগের যে ভোটের যে নানা চিত্র, নানা সমীকরণ, এসব আমরা জানবো। এবং আমাদের দুই সহকর্মী আছে, তারাও নানা প্রশ্ন করবে এবং আমি তো রয়েছি, আমিও প্রশ্ন করব এবং জানতে চাইবো। এই মুহূর্তে রাজশাহী স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর আমিরুল ইসলাম কনক, ছাত্র উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং সবাই রয়েছে। প্রথমে একটু রাজশাহী থেকে ঘুরে আসতে চাই। আমি একটু জানতে চাই যে রাজশাহীতে আগামীকাল সকাল থেকে ভোট শুরু হচ্ছে 7:30 থেকে। আপনার কাছ থেকে আমি একটু সমীকরণটা জানতে চাই যে রাজশাহীতে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের আধিপত্য আমরা লক্ষ্য করেছি। আপনি যদি একটু ব্যাখ্যা করতেন যে বর্তমান সময় যদি আমি হিসেব করি তাহলে আসলে কী রকম আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। রাজশাহীতে আমি বলবো যে ভোটের যে একটা উৎসব আমরা দেখছি, যারা বিশেষ করে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে এই রাজশাহী শহরে কর্মসূত্রে অবস্থান করেন, তারা ঠিক যেমন ঈদের ছুটিতে মানুষ বাড়িতে যায় তেমনিভাবে বাড়ির দিকে যাত্রা করেছে গতকালে, আজকে সকাল থেকে সমস্ত দিন। এবং মানুষের মধ্যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা যে তারা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনের জন্য তাদের যে সমর্থন, সেই সমর্থন ভোটের মাধ্যমে তারা প্রয়োগ করতে চায়। এবং ভোট যে তার একটি অধিকার, এবং ভোট দেওয়ার মধ্যে যে একটি উৎসবমুখর এবং আনন্দজনক অভিজ্ঞতা থাকতে পারে, সেই অভিজ্ঞতাটি রয়েছে এখানে। আমি দেখছি যে গণমাধ্যম কর্মীরা যেমন সর্বদা তাদের খবর সংগ্রহের জন্য ব্যস্ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপর রয়েছেন, এবং জনমনেও প্রত্যেকের মধ্যে একটা দায়িত্ববোধ যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল এবং মতাদর্শের যে সকল প্রার্থী রয়েছেন, যে সকল কর্মী রয়েছেন এবং নেতৃবৃন্দ রয়েছেন, প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে যেহেতু নিজেদের একটি ভালো ফল অর্জনের জন্য তারা অপেক্ষা করছেন এবং কাজ করেছেন। এবং এখন যদি আগামীকাল সকাল থেকে এই ভোটটি
প্রয়োগ করা যায় এবং যথাযথভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আমরা দেখেছি যে পুরাতন যে রাজনৈতিক দল যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিল তাদের যেমন বিপুল একটা জয় প্রত্যাশা যে তারা নিশ্চয়ই তাদের আধিপত্যকে বজায় রাখা বা নিজেদের অবস্থানকে সুদৃঢ় করার যেমন প্রচেষ্টা রয়েছে, তেমনিভাবে আমরা দেখছি যে বলতে গেলে এখন বিএনপি এবং জামায়াত এই দুইটি সংগঠনের মধ্যে উভয় সংগঠনের নেতাকর্মীরাই আপ্রাণ চেষ্টা করছেন এবং আন্তরিকভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। জি, তার মানে হচ্ছে বিএনপি এবং জামায়াত তারা হচ্ছে আসলে যেহেতু এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী, তারা খুব স্বাভাবিকভাবেই আসলে ভোটারদের মন জয়ের চেষ্টা করবে। আমাদের সঙ্গে আরও 3 জন অতিথি রয়েছে, আমরা একটু তাদের সঙ্গেও কথা বলতে চাই এবং জেনে নিতে চাই সেই বিভাগগুলোর আসলে কি অবস্থা। আমরা একটু খুলনা স্টুডিও থেকে যুক্ত রয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের উৎসবের ভোট অনুষ্ঠানে। আমরা ভোট সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে খুলনার জন্য যদি আমি বলি ভোটের সমীকরণ মেলাতে আপনি আসলে কিভাবে মেলাবেন? আপনার আসলে অভিজ্ঞতা কি বলে, অতীত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে কি বলে যে আগামীকাল আসলে কি হতে পারে? সেটা অবশ্য বলা খুবই কঠিন, তারপরে অনেকের প্রেডিকশন থাকে, অনেকের কিছু অনুমান থাকে, সেই অনুমান থেকে যদি বলতেন। আসলে খুলনা আমাদের জেলায় হচ্ছে 6টি সিট, 1 থেকে 6, বাগেরহাট 4, সাতক্ষীরা 4, এই বিভাগ হলো আমাদের 14টা সিট। আমাদের খুলনাতে ইতিপূর্বে যে 12টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তাতে আমাদের কাছে যেটা প্রতীয়মান হয় যে এখানে ঝুঁকিপূর্ণ যে বিষয়গুলো আছে, এটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যে সংঘর্ষ সেটার সংখ্যা খুবই কম। আর এবারের নির্বাচনে একটা জিনিস লক্ষণীয় হচ্ছে এই যে পোস্টার ব্যানার যে শহর ছেয়ে যায়, মানুষের কোনো চলাচলের বিঘ্ন সৃষ্টি হয়, এবছর কিন্তু তা হয় নাই। এবারের নির্বাচনে প্রার্থীরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন এবং প্রত্যেকের বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়েছেন। ফলে এবারের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আগামীকাল সেই মহেন্দ্রক্ষণে তারা ভোটটা প্রদান করবেন। এবং সবচেয়ে মজার বিষয়, আমি খুলনাতে রিকশায় উঠছি, ভ্যানে, ইজি বাইক, অধিকাংশ যারা এই চালক আছেন তারা অধিকাংশভাবে প্রকাশ্য, তারা কিন্তু আগে বলতো না যে আমি কাকে ভোট দিব। এখন কিন্তু সেই জিনিসটা নাই, এখন অনেকেই ওপেন বলতে পারে যে আমি আমার ভোটটাও কাঙ্ক্ষিত আমার প্রার্থীকে আমি দিব। আমাদের খুলনা শহরে যে ঝুঁকিপূর্ণ বলা হয় বা অনেক রকম সংঘর্ষ ঘটনা এখনো ঘটে নাই এবং আগামীকালও আমরা আশা করি যে খুলনা শহরে এই ধরনের প্রবণতা খুবই কম। এবং এখানে যে 6টি সিট আছে, সমীকরণে যদি যাই তাহলে এখানে আমাদের একে যে প্রার্থী আছে জামাত এবং বিএনপি এবং আরও অন্যান্য যারা কয়েকজন আছে, তার মধ্যে মূলত 2 দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং তারপর আছে খুলনা 2তেও বিএনপি জামাত প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনার 3এও বিএনপি জামাত, 4 যেটা আছে 4ও আপনার প্রতিদ্বন্দ্বী জামাত না, ওখানে খেলাফত মজলিস এবং আপনার বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা। এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের জামাত ইসলাম সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার এবং আলী আসগার লবি বিএনপির থেকে, এবং এই সিটও খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমরা আশা করছি। তারপরে ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই হবে এরকম একটা খুলনায় চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই আপনারা থাকুন, আমরা আপনাদের সঙ্গে আরো কথা বলতে চাই, আরো জানতে চাই। আমি একটু আমার 2 সহকর্মী আমার সাথে রয়েছে, আমি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই, হাবিবা আফরোজ জুই এবং সালিয়া পারভীন সাথী। আপনার আসলে কি মনে হচ্ছে কালকে সকাল থেকে ভোট সবখানে টান টান উত্তেজনা, কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করছি এখন পর্যন্ত রাত পেরোলেই ভোট, এখন পর্যন্ত আমরা বড় কোনো মানে দুর্ঘটনার খবর, অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনিনি। সকাল থেকে যেসব তথ্য এসেছে সেসব তথ্যের বিচারে আসলে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে কথা বলছেন। আপনার কি মনে হয়? আমার যেটা মনে হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু বলেছেন, আমাদের সবার আজকে উনি ভাষণ দিয়েছিলেন গতকালকে, বলেছেন যে একটি সুষ্ঠু উনি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই এবং সেই জন্য কিন্তু উনি সবার আগে বড় রাজনৈতিকগুলোর কাছ থেকে সহযোগিতা চেয়েছেন এবং বলেছেন সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ভোট সম্ভব। এখন আমি যদি বলি, রাজনৈতিক দলগুলো যদি তাদের অভ্যন্তরীণ গণতন্ত্রের জায়গাটা ঠিক রাখে, গণতন্ত্রের মূল্যবোধের জায়গাটা যদি ঠিক রাখে, আমি আশাবাদী অবশ্যই আমাদের আজকের ভোট হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ।
জি, আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। জি। হাবিবা আফরোজ জুই, আপনারও কি একই বিষয় মনে হয়? এবার কিন্তু নারী ভোটারের সংখ্যা অর্ধেক, সব মিলিয়ে যেটি আপনি কেমন বলছিলেন, মনে হচ্ছে? আসলে আমরা কিন্তু নারী ভোটারদের সংখ্যা কিন্তু একেবারেই কম, এবং বিএনপি থেকেও প্রত্যাশিত যেটি ছিল সেটাও কিন্তু পূরণ হয়নি। তবে সে বিষয়ে আমরা জানি যে ভোটারের কিন্তু প্রায় অর্ধেক অংশই নারী। তো সেক্ষেত্রে নারীদের জন্য বিশেষ ইশতেহার রেখেছে দুই দলই। একদম। আবার নারীরাও কিন্তু অনেকভাবে এই ভোটের যাত্রা থেকে পিছিয়ে আছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে পরিসংখ্যান কালকে আসলে বোঝা যাবে কি হচ্ছে, সেই পরিস্থিতি আমরা আসলে কি দেখতে পাবো ভোটের ফলাফলে। আমরা এই বিষয়ে জানার জন্য আমরা একটু রংপুর স্টুডিওতে যুক্ত হতে চাই। রংপুর স্টুডিওতে যুক্ত রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক AK মইনুল হক। মইনুল হক, আপনার কাছে জানতে চাইবো যে এই যে নারী ভোটারদের নিয়ে টানাপোড়েন চলছে, এই টানাপোড়েন আসলে নির্বাচনের সমীকরণে কি ধরনের ভূমিকা রাখবে, কি ধরনের ফলাফল আমরা পেতে পারি এই নারী ভোটারদের যদি আমরা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই, যেমনটি আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ দলই কিন্তু নারী ভোটারদের তেমন গ্রহণযোগ্যতা রাখছে না। তো এই বিষয়ে সার্বিক আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ ডিবিসি নিউজকে, রংপুরকে সম্পৃক্ত করার জন্য। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই নির্বাচনের একেবারেই প্রাক প্রস্তুতি থেকে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেরিয়েছি বা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে যে প্রশ্নটি আপনি করলেন যে নারী ভোটারদের মানে কিভাবে তাদের এই কি পার্টিসিপেশনটা থাকবে বা তারা কি রকম ভাবছে এই নির্বাচনকে ঘিরে, যদিও রাজনৈতিক দলগুলোর যে কথাটি বললেন যে তারা নারী ভোটারদেরকে সেভাবে হয়তো সামনের কাতারে টেনে আনার মানে দৃশ্যমান কোনো কাজ তারা হয়তো চোখে আমাদের হয়তো পড়েনি এমনটি বলছেন। কিন্তু আমরা গণমাধ্যম কর্মী, রংপুরের মতন একটি একেবারে দেশের উত্তর জনপদের শেষ জনপদ, এদিকে আমরা দেখেছি নারীদের এই ভোটকে কেন্দ্র করে কিন্তু একটা আলাদা আগ্রহের সৃষ্টি হয়েছে। তারা কিন্তু অনেক প্রার্থীর সভায়, উঠোন বৈঠকে অংশগ্রহণ করেছে, অনেকে আবার বাড়ি বাড়ি খুলি বৈঠকেও তাদের অনেকে আমরা দেখেছি। মানে বিগত যে নির্বাচনগুলো আমরা পার হয়ে এসেছি, সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর পরে যখন এখন একটি উৎসব মুখর একটা পরিবেশের একটা নির্বাচনের প্রত্যাশা নারী পুরুষ সকলের, নতুন ভোটারদের, সেখানে কিন্তু নারীদের একটু আমরা যদিও দৃশ্যমান হয়তো অতটা তুলে আনতে পারিনি, রাজনৈতিক দলগুলো হয়তো সেই জায়গাটিকে নক করতে পারেনি, কিন্তু নারীদের মধ্যে ভোট নিয়ে কিন্তু একটা আগ্রহ আছে। এবং সেই আগ্রহ থেকে আমরাও ধারণা করছি যে কালকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটের পরিবেশ সব কিছু ঠিকঠাক থাকে, নারী ভোটারদের উপস্থিতিও কিন্তু এই অঞ্চলে বেশ থাকবে, এমন কিন্তু আমরা একটু সারা দেখেছি। আর সেই সাথে নারীদের নিয়ে নানান কথাবার্তা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যে জিনিসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য থেকে এসেছে, তাতে নারীদের কিছু কিছু অংশের মধ্যে কিছুটা হয়তো ক্ষোভ বা কিছুটা হয়তো তাদের একটা মানে আগ্রহের কমতি হয়তো কিছুটা কাজ করলেও, কিন্তু গত 2, 4, 5, 7 দিনে কিন্তু সেই অবস্থাটা আমরা দেখেছি যে অনেক নারী কিন্তু বা নারীদের সংগঠনগুলো বা নারীদের একেবারেই প্রান্তিক পর্যায়ের, মাঠ পর্যায়ের বা গ্রামীণ জনপদের অনেক নারীদের মধ্যে কিন্তু এই ভোট নিয়ে একটা আগ্রহের লক্ষণ কিন্তু আমরা দেখেছি। জি, আপনি যেমনটি আপনি বলছিলেন আর কি, যে আমাদের নারী ভোটারের সংখ্যা কিন্তু প্রায় 6,28,00,000-এরও বেশি এবারে নির্বাচনে। তো 9টি দল বলছে যে নারীদেরকে বিশেষ প্রণোদনা দেওয়া হবে, ফ্যামিলি কার্ড সহ অন্যান্য বিশেষ সুবিধা দেওয়া হবে। আরও একটি দল কিন্তু বলছে যে 5 ঘন্টা কর্মঘণ্টা নির্ধারণ করা হবে। তো এই যে কথাগুলো, এগুলো আসলে কতটা যুক্তিযুক্ত এবং এই নির্বাচন ঘিরে আসলে তাদের প্রত্যাশা কেমন, সেটি যদি একটু বিস্তারিত বলতেন। ফ্যামিলি কার্ডের বিষয়টি যেটি নারীদের, আমাদের বিশেষ করে এই রংপুর অঞ্চলের নারীরা তো আমরা মানে অনেক পিছিয়ে, তারা অনেক পিছিয়ে আছে। তাদের কর্মক্ষেত্রের জায়গাটাই কিন্তু খুবই ছোট্ট, কারণ আমাদের এখানে সে ধরনের কোনো কল কারখানা বা সে ধরনের কোনো কর্মের যে প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো তৈরি হওয়া দরকার
সেগুলো কিন্তু রংপুর অঞ্চল জানেন যে বৈষম্যের নানানভাবে শিকার, সেটি কিন্তু রংপুরে গড়ে ওঠেনি, যার কারণে নারীদের কর্মক্ষেত্রটা কিন্তু খুবই একেবারেই মানে কিন্তু কম। আর এখানকার নারীরা যারা একেবারেই মনে করেন যে অল্প শিক্ষিত অথবা মনে করেন অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, তারা হয়তো খেতে খামারে কাজ করে, ইটের ভাটায় কাজ করে, তারপরে তারা হয়তো মিল চাতালে কাজ করে, তারা বিভিন্ন পুরুষ শ্রমিকের সঙ্গে বা কৃষকদের সঙ্গে কিন্তু একদম মাঠ পর্যায়ে কাজ করে। তাদের কাছে যখন এই ফ্যামিলি কার্ডের বিষয়টি এসেছে বিএনপির পক্ষ থেকে, তখন এটি প্রথম দিকে তাদের হয়তো বুঝতে হয়তো কিছুটা সমস্যা হলেও যখন এর মানে বোঝানোর বিষয়টা যখন তার মানে বিশেষ করে বিএনপির বিভিন্ন মাঠ পর্যায়ের সংগঠনের নেতাকর্মীরা যখন বিভিন্ন সভায় বা বিভিন্ন বৈঠকে এগুলো এই বিষয়গুলো তুলে ধরেছেন, তখন কিন্তু এই ফ্যামিলি কার্ডের বিষয়টা কিন্তু তাদের মধ্যে একটা আগ্রহের সৃষ্টি করেছে। যদিও জামাতি ইসলামের আমিরকে আমরা বলতে শুনেছি যে নারীর 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা, এটি কিন্তু তাদের মধ্যে নারীদের মধ্যে একটা দোদুল্যমানতার সৃষ্টি করেছিল যে তাহলে আমরা 5 ঘন্টা কাজ করলে 8 ঘন্টা কাজ করেই পেট চলে না, সংসার চলে না, মজুরি কম পাই, তাহলে আবার 5 ঘন্টা কাজ করলে আমরা সেটাকে ওভারকাম কিভাবে করব। তবে সেক্ষেত্রে যখন জামাত ইসলামের পক্ষ থেকে বা 11 দলীয় জোটের পক্ষ থেকে তাদের কাছে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আপনার 8 ঘন্টার কাজ করে যে বেনিফিট পাবেন বা পারিশ্রমিক পাবেন সেটি 5 ঘন্টাও করে পাবেন, বাকিটা রাষ্ট্র আপনাদেরকে এই জায়গাটিকে ভর্তুকি দেবে। তো এই বিষয়গুলো কিন্তু নারীদের মধ্যে একটা আলোচনার সৃষ্টিও করেছে, আগ্রহ সৃষ্টি করেছে। সর্বোপরি যে বিষয়টি, সেটি বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক বা যে কোনো দলই হোক, যদি নারীদের শিক্ষা, নারীদের মানে মানে স্বাস্থ্য, নারীদের কর্মক্ষেত্রের জায়গাটি যদি তৈরি হয় এবং সেটি যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়, তাহলে যেহেতু আমাদের দেশের নারী অর্ধেক নারী, ভোটের দিক থেকে প্রায় 51% নারী, এই বিশাল জনগোষ্ঠী এগিয়ে আসবে। আর এই বিশাল জনগোষ্ঠী যখন সরাসরি উপকৃত হবে, সেটি ফ্যামিলি কার্ড বা সেটি যে কোনো ইনসেন্টিভ থেকে যদি বা কর্ম সৃষ্টির মধ্য দিয়ে যদি সেই নারীদের সম্পৃক্ততা বাড়ানো যায়, তো দেশের অর্থনৈতিক অবস্থা যেমন বৃদ্ধি পাবে বা সচ্ছল হবে, তেমনিভাবে কিন্তু আমাদের দেশের উন্নয়নও কিন্তু সাধিত হবে। কারণ অর্ধেক মানে যে জনগোষ্ঠী নারী, তাদেরকে তো আমরা আয়বর্ধক কোনো কর্মে বা তাদের মেধাভিত্তিক, তাদের যোগ্যতা ভিত্তিক একটি কাজের জায়গা নিশ্চিত করতে পারলো। জি নিশ্চয়ই, আমরা এই 51%, ধন্যবাদ আপনাকে, আমরা এই 51% যে নারী রয়েছে, 51% নারীর আসলে সাথী, আপনার সাথে যদি একটু বলি যে আমরা শুধু দেখতে পাচ্ছি যে দেশের ভিতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু নারীর নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণপূর্ণ নির্বাচন এবং সামনে যে নারীর উন্নয়ন, সেটি নিয়ে কিন্তু কথা বলছে বিভিন্ন গণমাধ্যম। তো নিশ্চয়ই ভোটের পরই আসলে আমরা দেখতে পাবো যে এই যে প্রতিশ্রুতির ঝুলি, এগুলা কতটা বাস্তবায়ন হবে। আপনার সাথে কথার সাথে আমি এই মুহূর্তে একটা বিষয় যুক্ত হচ্ছে, নারীদের পাশাপাশি এবার কিন্তু একটি বড় অংশ তরুণ ভোটার যুক্ত হয়েছে আমাদের এবারের নির্বাচনে। আমার প্রশ্ন হচ্ছে, তরুণদের কারণে কিন্তু আজকের এই গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকার এবং তার অন্তর্বর্তী সরকারের অধীনে একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি এই বিষয়ে কথা বলতে, আমি উৎসবের ভোটে আমাদের সাথে সিলেট স্টুডিও থেকে যুক্ত আছেন মাহবুবুর রহমান রিপন, সিনিয়র সাংবাদিক, আপনার সাথে যুক্ত হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, রিপন, আপনি একজন সিনিয়র সাংবাদিক এবং আপনি দীর্ঘদিন মাঠে কাজ করেছেন। আমরা দেখেছি গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা ছিল তরুণদের। আমি আপনার কাছে জানতে চাই, এই যে তরুণরা অনেক সময় যেমন সম্মুখ ভাগ থেকে আন্দোলনে অংশ নিয়েছে, ঠিক একইভাবে তারা কিন্তু অনেক সময় বিতর্কের জন্ম দিয়েছে এবং মত সৃষ্টি করেছে। আপনার কাছে আমার প্রশ্ন, এই তরুণরা কতটুকু আস্থার জায়গা তৈরি করতে পেরেছে জনগণের বনে, এবং তরুণরা থেকে যাদের নেতৃত্বে এসেছেন জনগণ তাদের কতটুকু গ্রহণ করবে, এই একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে তরুণদের ভোট কোন দল কাছে টানতে সক্ষম হয়েছেন, বা তাদের রাজনৈতিক ইশতেহারে কোন দল তরুণদের জন্য তাদের কর্মসংস্থান সৃষ্টির কথা বলি বা তরুণদের কাজের জায়গা সৃষ্টির কথা বলে, কোন দল আপনার কাছে মনে হচ্ছে এই তরুণদের কাছে টানতে সক্ষম হয়েছে? মানে তরুণরা গেম চেঞ্জারও হতে পারে কিনা? ঠিকই বলেছেন আপনি, তরুণরা আসলে এই নির্বাচনে গেম চেঞ্জার হতে পারে। কারণ আপনি জানেন দীর্ঘদিন ধরে এইবার যারা ভোটার হয়েছে, এবারের নতুন ভোটার যারা আমরা যদি বলি, তারা বেশিরভাগই তরুণ।
নতুন ভোটার হয়েছে এবার, তারা তরুণ, এবং এর আগেও যারা ধরেন 5 বছর আগে যারা ভোটার হয়েছে, বিশেষ করে 24-এর নির্বাচনে যারা ভোটার হয়েছে, 18 নির্বাচনে যারা ভোটার হয়েছে, তারাও কিন্তু এর আগের নির্বাচনগুলোতে সেভাবে অংশগ্রহণ করেনি। তো এই যে তাদের একটি প্রত্যাশা থেকে তারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, নতুন একটি বাংলাদেশের প্রত্যাশা, যেরকম আমরা সবাই করি, বাংলাদেশের মানুষরা এখন নতুন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে এবারের নির্বাচনকে সামনে রেখে। তো আমরা যেটা দেখছিলাম, তরুণদের ভোটকে কাছে টানার জন্য এখন যেহেতু দুটি মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াতে ইসলামী, তাদের নানা প্রচারণা আমরা দেখছিলাম। বিশেষ করে আপনি যেমন বলছিলেন যে দুই পক্ষই কিন্তু দুটি দলই তরুণদের জন্য ইস্তেহারে তাদের যে প্রচারণায় নানা কথা বলেছে, বেকার সমস্যা সমাধানের কথা বলেছে। কিন্তু একটা বিষয় বলে রাখা ভালো যে এর আগে রাজনৈতিক দলগুলো যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো আসলে কতটুকু তারা বাস্তবায়ন করেছে সেই চিন্তাটাও কিন্তু এবারের ভোটে তরুণরা করবেন, এবং কারা বাস্তবায়ন করতে পারবে এবং তাদের বিশ্বাস অনুযায়ী তারা মূলত এই আগামী ভোটে তাদের যে সিদ্ধান্ত সেটা জানাবেন। একটি বিষয়, যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে সেখানে জামায়াতে ইসলামীর যারা সমর্থক ছিল তারাও গিয়েছিল, বিএনপির যারা সমর্থক ছিল, বিএনপির ছাত্র দলের যারা ছিল তারাও সেখানে অংশগ্রহণ করেছিল, সবাই মিলে একসাথেই আন্দোলন করেছে। এর পাশাপাশি সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষই সেখানে গিয়েছিল। তো একটি বিষয় আমাদের কাছে যেটা মনে হয়েছে, গত কয়েক মাস ধরে বিশেষ করে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যারা পরবর্তীতে একটি দল তৈরি করেছে, তাদের প্রতি কিন্তু একটু ক্ষোভ তৈরি হয়েছে। তাদের মনে হয়েছে যে এই দলটি না করলেও তারা পারত, এবং এই ক্ষোভ থেকে অনেকের চিন্তা ভাবনা আগের যে গত 24-এর জুলাইয়ের যে চিন্তা ভাবনা ছিল সেটা কিন্তু এখন আমার মনে হয় নেই। কারণ আমরা মাঠে থাকি, মাঠের তরুণদের যে প্রত্যাশা সেটা আসলে গত ওই 24-এর আগস্ট মাসের পর থেকে এই সময়টার মধ্যে যেটুকু প্রত্যাশা ছিল যে এইবার এই সময়টার মধ্যে দেশটি একটি নতুন রূপে সাজবে এবং তারপরে একটি নির্বাচন হবে, সেই প্রত্যাশা কিন্তু আসলে পূরণ হয়নি। এবং সে কারণেই এই তরুণরা আসলে কোন দিকে যাবে এই মুহূর্তে সেটা বলা মুশকিল। কারণ সব দলের ইশতেহার তারা দেখেছে, সব দলের প্রচারণার অংশ তারা দেখেছে। সিলেটে যদি বলি, সিলেটের নির্বাচনের পরিস্থিতি যদি বলি, এই মুহূর্তে আমাদের কাছে মনে হয়েছে যে দুটি দলই মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছে। এর আগের নির্বাচনগুলোতে আমাদের কাছে মনে হইতো যে দলের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে যেতেন এবং ভোট চাইতেন তার দলের প্রতীকের পক্ষে। এবার কিন্তু শুধু নেতাকর্মী নয়, প্রার্থীদেরও যেতে হয়েছে, সেই চেষ্টা করেছেন প্রতিটি মানুষের কাছে যাতে যাওয়া যায়, বিশেষ করে তরুণ ভোটারদের কাছে গিয়ে যাতে তাদের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেটা। জি রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। রিদওয়ান, রিপন যেমনটি বলছিলেন, তরুণরা যেমন আমাদের মধ্যে আশার আলো জাগিয়েছে, ঠিক তেমনিভাবে ওরা একটি বিতর্কের জন্ম দিয়েছে একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে। আসলে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মানে তরুণরা আসলে বিতর্কের জন্ম দিয়েছে ঠিক বললে ব্যাপারটা কেমন হয়ে যায়, মানে যারা বিতর্ক করে তারা এমনিই বিতর্ক করে। আমরা যদি ভোটের হিসেবে ধরি, তরুণরা একটা বড় ফ্যাক্টর এবারে নির্বাচনে। আজকের নির্বাচনে গেম চেঞ্জার হবে, কারণ তরুণদের একটি বিশাল অংশ এবারে নতুনভাবে যুক্ত হচ্ছে। আমরা তরুণ এবং নারী, মানে দুটো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম, এবং আমাদের অতিথিরা আসলে নানা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছিলেন। আমাদের সঙ্গে বিভিন্ন বিভাগ থেকে আমাদের অতিথিরা যুক্ত রয়েছেন, আমরা একটু তাদের সঙ্গে আবারও কথা বলবো এবং নানা সমীকরণ তারা আসলে মেলাচ্ছেন সেসব নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। একটু বলতে চাই, 12,77,00,000-এরও বেশি ভোটার এবার ভোট দেবেন। এবং আমি এই মুহূর্তে একটু খুলনায় চলে যেতে চাই। খুলনা স্টুডিও থেকে যুক্ত আছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুজ্জামান। আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই যে বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম ইশতেহার দেয়, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে খুলনার উন্নয়নে রাজনৈতিক দলগুলো যেসব ইশতেহার দিয়েছে সেসব আসলে খুলনাবাসী কিভাবে গ্রহণ করেছে, কিংবা আসলে আপনারা কিভাবে এইসবকে ব্যাখ্যা করছেন, নানা দৃষ্টিভঙ্গিতে নিশ্চয়ই দেখছেন, আপনাদের মূল্যায়ন কিংবা আপনার মূল্যায়ন একটু জানতে চাই। আশরাফুজ্জামান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। নির্বাচনে যারা রাজনৈতিক দল তারা একটা ইশতেহার দেন, সাথে সাথে যারা লোকাল অর্থাৎ আঞ্চলিকভাবে যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছেন তারাও নির্বাচনী ইশতেহার দিয়েছেন। এই ইশতেহারগুলো সাধারণত বাস্তবায়ন করাটাই হলো মূল লক্ষ্য।
কারণ ইশতেহার যখন দেন তখন অনেকগুলো মানে আপনার প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ে। সাধারণ মানুষ মনে করে যে নির্বাচনের পরে এই ইশতেহারের যে অঙ্গীকার তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবেন এবং সংসদে যে তার এলাকার মানুষের জন্য কিভাবে তারা কথা বলে তাদেরকে সেই যে দাবিগুলো তারা অঙ্গীকার করেছিলেন সেগুলো বাস্তবায়ন করবেন। এই ইশতেহার কিন্তু যখন দেয় তখন ভোট নেওয়ার জন্য ইশতেহারটা নেয়। অনেকেই এরকম ধারণা করেন, যেমন আমরা বলি যে কিছু মানুষ আছে যারা মনে করেন যে নির্বাচিত হওয়ার পরে সাধারণ মানুষের যে ধারণা পারসেপশন সেটা হলো যখন নির্বাচিত হয়ে যান নির্বাচনের পরে সেই এমপি বা জনপ্রতিনিধি তিনি কিন্তু একটা শ্রেণী বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন, তখন কিন্তু আম জনতার সাথে তার সম্পর্কটা সেরকম থাকে না। এটাও কিন্তু মানুষের মনের মধ্যে এখন এ ধরনের প্রশ্ন আসে। ফলে নির্বাচনী যে ইশতেহার দিয়েছেন, এখন আগে যেমন নির্বাচনী ভোটারের কাছে যাওয়া লাগতো না, এবারে নির্বাচনে প্রত্যেকটা ভোটারের কাছে কাছে ভোটারের বাড়ি বাড়ি যেয়ে তাদের মন জয় করার জন্য তাদের কাছে ভোট চেয়েছেন, ভোট প্রার্থনা করেছেন। ইতিপূর্বে যেসব নির্বাচন হয়েছে এত পরিশ্রম ক্যান্ডিডেট বা প্রার্থীরা করেন নাই। এবারের নির্বাচনে কিন্তু এক একটা লিফলেট নিয়ে বাড়ি মানুষের দুয়ারে দোকানে রিক্সাওয়ালার কাছে ভ্যানওয়ালার কাছে ইজি ভাই প্রত্যেকটা ভোটারের কাছে রাজনৈতিক দলগুলো যাচ্ছেন। আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই, আমি যদি আপনাকে বলি যে খুলনার কি কি নাগরিক সমস্যা রয়েছে, নতুন নির্বাচিত সরকারের কাছে আপনারা কি কি বিষয় চান যেসব আপনাদের নাগরিক সমস্যা কিংবা দুর্ভোগগুলো আসলে দূর করতে পারে? নাগরিক দুর্ভোগ যেমন আমাদের খুলনা শহরে অনেকগুলো সমস্যা আছে, যেগুলো হচ্ছে জলাবদ্ধতা, আমাদের এই অঞ্চলের রাস্তাঘাটের দুরবস্থা এবং আমাদের এই অঞ্চলে যে উন্নয়ন, আমরা বিভাগীয় সদর হিসাবে খুলনা শহরে অনেক কিছু কিন্তু আমাদের নাই, যেমন বিমানবন্দর নাই, গ্যাস নাই, শিল্পনগরী শিল্পহীন, প্রায় 2 লক্ষ লোকের কর্মসংস্থান এখানে হারিয়ে এখন মানুষ কিন্তু অনেক শহরে মানুষের আগমন ঘটে এবং আমাদের খুলনা থেকে কিন্তু মাইগ্রেট করে অনেক মানুষ কর্মসংস্থানের উন্নতিতে চলে যায়। ফলে আমরা মনে করি 26টা ছোট বড় মিল কারখানা ছিল খুলনা, একমাত্র শিল্পনগরী ছিল খুলনা, সেই 26টা মিল কারখানা। আমরা আপনার কাছে আবারও ফিরবো, তবে আমরা একটু রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বক্তব্য, সেসব বক্তব্যগুলো আসলে শুনে আসতে চাই। আমরা সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের আসলে অভিযোগ, পাল্টা অভিযোগ, নানা বিষয় শুনছিলাম। এই মুহূর্তে আমরা এনসিপির বক্তব্য শুনছিলাম। আসলে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিংবা নির্বাচনকে ঘিরে আসলে তাদের ভাবনা, এই বিষয়গুলো আসলে আমরা জানছিলাম। এই মুহূর্তে বিরতি নিচ্ছি। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস ভোটের উৎসব। স্বাগত আরও একবার বিআরবি কেবলস ভোটের উৎসবে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। দর্শক, আমরা ভোটের নানা সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম। আমাদের বেশ কয়েকটি বিভাগ থেকে আমাদের অতিথিরা যুক্ত হয়েছেন, তারা আসলে ভোটের বিষয় নিয়ে আসলে কথা বলছিলেন এবং আমরা তরুণ ভোটার, নারী ভোটার এবং আসলে কয়েক ঘন্টা পরই ভোটে কি অবস্থা দাঁড়াতে পারে, বড় বড় রাজনৈতিক দলগুলো কি বলছে, নানা সমীকরণ আসলে আমরা মেলানোর চেষ্টা করছিলাম। আমাদের খুলনার অতিথির সঙ্গে আমরা কথা বলছিলাম এবং আমরা আবারও তার কাছে ফিরবো এবং তারপর আমাদের সাথে অন্যান্য যেসব অতিথি রয়েছে আমরা তাদের সঙ্গে আমরা আলোচনা করতে চাই। আমাদের খুলনা স্টুডিওতে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুজ্জামান। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে আসলে ইশতেহার যেসব দেয়, নাগরিক ভোগান্তি যেসব খুলনায় রয়েছে, আমি যদি খুলনার কথা বলি, ইশতেহারের পর আপনারা যারা নির্বাচিত সরকার আসবে তাদের কাছে আসলে কিভাবে সেটা পরিত্রাণ চান, সেই বিষয়টি নিয়ে আসলে আপনি কথা বলছিলেন, একটু আপনার কাছে জানতে চাই। নির্বাচন যখন আসে, নির্বাচনে যারা প্রার্থী হন তারা কিন্তু তাদের বিভিন্ন নানা রকম প্রতিশ্রুতি তারা দেন এলাকার উন্নয়নে, এলাকার জনদুর্ভোগ, এলাকার যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো তারা কিন্তু প্রতিশ্রুতি দেন যে আমি যদি এই নির্বাচনে জয়ী হই তাহলে আমি জয়ী হওয়ার পরে আমি আপনাদের এই সমস্যার সমাধান করব। আমরা যদি মনে করি খুলনাতে যে সমস্যাগুলো আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা কিন্তু গত 18 মাসের সবচেয়ে বাংলাদেশে আমাদের খুলনায় অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। আমরা মনে করি এটা একটা বড় ইস্যু। যারা নির্বাচিত হবেন এই এলাকায় তাদের মূল এজেন্ডা হওয়া উচিত যে আইন শৃঙ্খলার উন্নয়ন কিভাবে ঘটানো সম্ভব। দ্বিতীয় হলো যেখানে যে বড় একটা সমস্যা জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার সমস্যার সমাধান করা। আমাদের এই অঞ্চলে একটা বড় সমস্যা যে এখন গ্যাস না আসার কারণে প্রতিযোগিতায় টিকতে না পারায় কিছু শিল্প কলকারখানা বন্ধ, নতুন শিল্প কলকারখানা হয় নাই। ফলে যদি কর্মসংস্থান তৈরি করা না যায়
এই এলাকার মানুষের জনদুর্ভোগ লাঘবে যদি কাজ না করা যায়, তাহলে জনগণের যে প্রত্যাশিত বা আকাঙ্ক্ষা যে এই যিনি জিতবেন, যিনি জয়ী হবেন এবং যে দল ক্ষমতায় যাবেন, তারা বিভিন্ন এলাকায় যে এলাকায় সবচেয়ে বেশি সমস্যা সেই সমস্যার সমাধান তিনি তারা করবেন। এবং এটা একটা সাংবিধানিক অধিকার আছে উন্নয়ন এলাকাকে উন্নয়নের আগে আওতায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা। ফলে আমরা মনে করি যে খুলনা শহরে যে সমস্যাগুলো আছে, অনেকগুলো সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, বিনিয়োগের সমস্যা, এখানে একটা সুন্দরবন আছে, পর্যটন গড়ে তুললে এটা দেশের যেমন রেভিনিউ আসবে, মানুষের কর্মসংস্থান হবে, এলাকার মানুষেরও কিন্তু উন্নয়ন ঘটবে। ফলে এই বিষয়গুলো সার্বিকভাবে বিবেচনায় আনতে হবে। তা নাহলে আমাদের টোটাল বাংলাদেশে 18 কোটি মানুষ, আমরা খুলনা বিভাগে তার একটা অংশ, এই অংশে যে সমস্ত সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে আগামী যে দল ক্ষমতায় যাবেন এবং এই এলাকায় যারা জনপ্রতিনিধি হবেন, তাদের দায়িত্ব হচ্ছে পার্লামেন্টে এই এলাকার সমস্যাগুলো তুলে ধরা এবং সমাধানের চেষ্টা করা। তাহলে যে একটা ব্যবস্থা তৈরি হবে, যে ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের নাগরিক সমস্যা দূর হবে এবং এলাকার মানুষের উন্নয়ন হবে এবং মানুষের সামাজিক নিরাপত্তা থাকবে, আইন শৃঙ্খলার উন্নতি হবে। তাহলে হবে কি যে আমাদের এই এলাকার মানুষের যে মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হবে। এবং আমরা জানি যে খুলনা বিভাগের সাথে আমাদের যেমন নদী বন্দর আছে, আমাদের সমুদ্র বন্দর আছে, আমাদের সড়ক জনপথ আছে, কিন্তু আমাদের আকাশপথের ব্যবস্থা নাই। অর্থাৎ তারা বিদেশি বিনিয়োগ করতে চান, তারা কিন্তু সিঙ্গাপুর ঢাকা হয়ে আবার লোকালি যশোরে নেমে তাদের যাওয়া অনেক সময়ের ব্যাপার। ফলে এখানে কিন্তু আমাদের একটা জরুরি বিনিয়োগ বান্ধব একটা বিমানবন্দর জরুরি। এবং আমরা জানি গ্যাস খুলনা আসার কথা, যেটা পরবর্তীতে ভোলা থেকে খুলনা আসার কথা ছিল, দুর্ভাগ্য হলেও সত্য, সেই গ্যাসটা আবার জাতীয় গ্রিডে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এতে খুলনার মানুষ কিন্তু অনেক ক্ষিপ্ত যে আমরা কেন আমাদের বিভাগে কেন গ্যাস পাবো না, আর গ্যাস আসলে এই অর্থাৎ নতুন নতুন শিল্প কলকারখানা হবে। এই যেমন শিল্প কলকারখানা বন্ধ আছে সেগুলো সচল করার দাবি এই এলাকার মানুষের। ফলে আমরা মনে করি যারা জনপ্রতিনিধি হচ্ছেন তারা যদি বলিষ্ঠ ভূমিকা না রাখেন এবং এইভাবে নির্বাচনের যদি গতি থাকে, আগামী 5 বছর পরে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নেবে। যেহেতু আমাদের নেগেটিভ ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, যদি থাকতো তাহলে এমপিদের জন্য আর একটু সতর্ক বার্তা থাকতো যে আমি যদি নির্বাচনে জয়ী হওয়ার পরে এই এলাকার কাজকর্ম না করতে পারি, তাহলে আমার উপর থেকে জনগণ তার আস্থা উইথড্র করবে। ফলে এই বিষয়গুলো মাথায় রেখে আমরা মনে করি যে বাংলাদেশের বিভাগীয় সহজ 8টা বিভাগের মধ্যে খুলনা সবচেয়ে বিনিয়োগ বান্ধব থাকা সত্ত্বেও আমাদের কিন্তু এই অঞ্চলের যে কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। এবং যদি আমরা বলি একে একে করে, স্বাস্থ্য খাতে সমস্যা, শিক্ষা খাতে সমস্যা, আইন শৃঙ্খলা খাতে সমস্যা, আপনার শিল্প কলকারখানা, মোংলা বন্দরের যে সক্ষমতা, আপনি বেশ কিছু ইস্যু তুলে ধরেছেন এবং এই ইস্যুগুলো যদি সমাধান করা হয় আসলে খুলনা এগিয়ে যাবে। এবং সুন্দরবন যেখানে আমাদের বিশ্ব ঐতিহ্যের একটি অংশ, এটি একটি বিশাল বিষয়। আসলে আপনি থাকুন আমাদের সাথে, আমাদের আরও অতিথি রয়েছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আমার 2 সহকর্মীও এই মুহূর্তে রয়েছে আমি আমার সাথে। আপনার সাথে একটি বিষয়ে আলোচনা করতে চাই যে সভাপতি আশরাফুজ্জামান কিন্তু অনেকগুলো সমস্যার কথা বললেন। এমন নয় যে এই সমস্যাগুলো একেবারে নতুনভাবে সৃষ্টি হয়েছে, এগুলো কিন্তু বছরের পর বছর বিভাগীয় শহরগুলোতে এই সমস্যাগুলো থেকে যায়। কিন্তু সরকার আসে, সরকার যায়, কিন্তু সমস্যাগুলো ওই একই জায়গায় থেকে যায়। আমরা আশা করব এইবারে যারা জনগণের রায় নির্বাচিত, তারা নিশ্চয়ই এই বিভাগীয় শহরগুলো যে সমস্যা আছে সেগুলো সমাধানে কাজ করে জনগণের আস্থা শুধুমাত্র বিভাগীয় শহর না, জেলা থেকে সারা দেশ, জেলা থেকে উপজেলা সব শহরগুলোতেই। রেদন, আরো একটু বিষয় যদি বলতে চাই যে রাজশাহী বিভাগে কিন্তু 39টি সংসদীয় আসনে ভোট গ্রহণের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে এবং কেন্দ্রে কিন্তু ব্যালট বাক্স পৌঁছে গেছে। তো ভোটের দিন 1 লাখেরও বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতি মোতায়েন রয়েছে সেখানে নির্বিঘ্নে ভোট কর্মসূচি উদযাপনের জন্য। এবং আরো একটু যদি স্পেসিফিকভাবে বলি যে তরুণ ভোটার বলতে সাধারণত দেশের কিন্তু যে বড় অংশটিকে আমরা বোঝাচ্ছি যে তরুণরা কিন্তু শক্তি এবং
রাজনৈতিক অংশগ্রহণ তাদের এই ভোটের মাঠে কিন্তু খুব সক্রিয় এবং বলা হচ্ছে যে তাদের তারা যে আসলে ভোটের ফলাফল পরিবর্তন করে দিতে পারে। জি, সেই সাথে আজকে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি কিন্তু কালো টাকার দৌরাত্ম্য নির্বাচনের আগে যে বিষয়গুলো আসলে লক্ষ্য করা যায়, আজকে আমরা সারাদিন নিউজে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে অভিযোগ পাল্টা অভিযোগ করেছে। এবং সেই সাথে কিন্তু আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অপ্রীতিকর তথ্যও পেয়েছি, কিছু গুজব পেয়েছি আমরা। তো আমি রাজশাহীতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যিনি, তার কাছে একটু জানতে চাই, ডক্টর আমিনুল ইসলাম কনক, ছাত্র উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনার কাছে জানতে চাইবো যে এই যে তরুণ ভোটার, তাদের প্রত্যাশা চাকরি এবং ব্যবসার সুযোগ, স্বচ্ছ শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ এবং টেকসই শহর পরিকল্পনা, এই যে ভোটারদের, তরুণ ভোটারদের প্রত্যাশা, এই প্রত্যাশাগুলো আসলে বর্তমান রাজনৈতিক দলগুলো কতটুকু পূরণ করতে পারবে? এই ভোটের নির্বাচনের পরবর্তীতে তাদের প্রত্যাশা, তরুণদের প্রত্যাশা আসলে তারা কতটুকু প্রতিফলন দেখতে পাবে এই ভোটের মাধ্যমে? যদি সার্বিকভাবে বিস্তারিত কিছু বলতেন। আসলে এই 2026-এর এই নির্বাচন দারুণ একটা টার্নিং পয়েন্ট এবং এখানে তরুণদের এই নির্বাচনকে প্রভাবিত করার যথেষ্ট সুযোগ রয়েছে। রাজশাহী শিক্ষানগরী এবং এশিয়ার সবচেয়ে সুন্দর শহর, কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি যে রাজশাহীর ফুটপাতগুলো দখল হয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকেরা তারা বিভিন্নভাবে ফুটপাতগুলোকে দখল করে নিয়েছে। এটা এই পরিবেশ সৌন্দর্যকে যেমন নষ্ট করছে, আর কর্মসংস্থানের জন্য রাজশাহীতে শিল্পায়নের কোনো ব্যবস্থা নেই। বিশেষ করে শিক্ষাকেন্দ্রিক এই শহরে বেশিরভাগ দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসেন। আমাদের রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি কলেজ, মেডিকেল কলেজ এবং আরও অনেকগুলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এখন বিষয়টা হলো যে রাজশাহীতে একটা ইপিজেড করাটা খুব দরকার এবং যারাই দায়িত্বে আসুন না কেন, আমি বলবো যে ক্ষমতায় নয়, এমন নয় যে ভোটের মাধ্যমে নির্বাচিত করে কাউকে ক্ষমতায় বসিয়ে দিলাম আর তারা রাজত্ব করবেন। এখন কিন্তু আর সেই সময় নেই, সেই সুযোগ নেই এবং প্রতিরোধের সম্মুখীন হতে হবে। যিনি দায়িত্বে আসেন না কেন, ক্ষমতা চর্চা নয়, দায়িত্ব চর্চা করতে হবে। এজন্য রাজশাহীতে ইপিজেড নির্মাণ করে এখানে আমদানি রপ্তানির একটা সুযোগ তৈরি করা দরকার এবং রাজশাহী যে বিমানবন্দর, সে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে হবে। এবং রাজশাহীতে কিন্তু 5 স্টার মানের কোনো হোটেল নেই এবং রাজশাহী স্টেডিয়ামে যেখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচ খেলা হয় না বা সেই আয়োজনটাও রাজশাহী ভেন্যুটা বাদ পড়ে যায়। আর আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব যে এদেশের মানুষের মধ্যে যেহেতু প্রান্তিক একটি এলাকা রাজশাহীবাসীও সারা দেশের মতো আমি চাই যে সাধারণ মানুষ পেটে ভাতে তারা যেন ন্যায্য মূল্যে তাদের খাদ্য, তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন না হলে শুধুমাত্র এলিট শ্রেণীর জীবনের উন্নতি করলে কিন্তু সেই দেশের ওটা উন্নতির কোনো মানদণ্ড হতে পারে না। এজন্য আমি চাই যে সাধারণ মানুষ কলকারখানায় কাজ করবেন এবং বিভিন্ন শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করার মতো অর্থ যাতে আসে এবং জীবন ও জীবিকার মান যাতে উন্নত হয়। এবং রাজশাহী বিভাগ পুরোটাই কিন্তু কৃষি প্রধান। এই 39টি সংসদীয় আসন নিয়ে যে বিশাল একটি বিভাগ, সেই বিভাগে আমরা দেখছি যে সর্বাধিক কৃষি প্রধান এলাকা, কিন্তু আমদানি রপ্তানি বা এক্সপোর্ট প্রসেসিং কোনো জোন না থাকার কারণে আমার মনে হয় যে রাজশাহীতে যে জি নিশ্চয়ই আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচন ঘিরে কিন্তু রাজশাহীতে বিএনপি এবং সাথে আপনার সাথে যদি একটু আলোচনা করি যে নির্বাচন ঘিরে কিন্তু রাজশাহীতে বিএনপি ও জামায়াত প্রধানের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে এবং প্রায় আমরা কিন্তু দেখেছি যে সবকটি আসনে তাদের লড়াই কিন্তু তীব্র হচ্ছে এবং সকলেই কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে কালকের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছে। ফুল ঝরে একটি রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। আমরা দেখি নির্বাচন আসলেই প্রতিশ্রুতির ডালি নিয়ে বসেন রাজনৈতিক নেতারা, কিন্তু নির্বাচন হওয়ার পরে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কিন্তু আমরা খুব কম দেখতে পাই। আমি এই রাজশাহী অন্যদিকে শিক্ষানগরীও বটে, আমরা যেটা বলা হয় জি। আর হ্যাঁ জি, আমি এই পর্যায়ে উৎসবের ভোটে আমাদের সাথে যুক্ত আছেন
সিনিয়র সাংবাদিক রিপন, আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। সিলেট একটি পর্যটন নগরী এবং এখানে পর্যটনের খাতে বিপুল একটি সম্ভাবনা আছে। সেই সাথে আমি যদি এখানকার জনগোষ্ঠীর কথা বলি, মোট জনসংখ্যার একটি বিশাল অংশ কিন্তু প্রবাসী, এবং আমরা বলি আমাদের অর্থনীতির চাকা কিন্তু সচল থাকে রেমিটেন্সের কারণে। আমি বলতে চাই যে এই রাজনৈতিক দলগুলো আসছে, তাদের ইশতেহারে যে প্রবাসীদের নিয়ে নানা সুযোগ সুবিধার কথা বলা হয়, কিন্তু আদতে আপনার কি মনে হচ্ছে এবারের যে দলগুলো আছে তারা কি প্রবাসীদের নিয়ে কাজ করবে বা পর্যটন খাতকে আর উন্নত করতে পারবে বলে আপনার কি মনে হয়? তারা কতটুকু কাজ করবে এই খাতগুলোতে? এই যে বিশেষ করে পর্যটন খাত, সেই খাতটিকে গুরুত্বই দেওয়া হয়নি এত বছরে। কেন গুরুত্ব দেওয়া হয়নি সেটা আসলে এর আগে যারা সরকারে ছিলেন তারা জানেন। কারণ হচ্ছে, আপনি জানেন সিলেটের 4টি বিভাগের 4টি জেলার মধ্যে 4টি জেলায় কিন্তু সীমান্তবর্তী। সেখানকার মানুষ এবং পর্যটন এলাকাগুলো এই সীমান্তবর্তী যে জেলাগুলো উপজেলাগুলো আছে সেখানে, সেখানকার মানুষ চাইলেই এই পর্যটন এলাকা থেকে তাদের যে স্বাবলম্বী হওয়ার সুযোগ ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি যাতে করে মানুষ এই পর্যটন খাত থেকে এই এলাকার মানুষজন উপকৃত হতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী মানুষের দুর্ভোগ চরম, কারণ সেখানে কাজ নেই। তারা আপনি মাঝে মধ্যেই দেখে থাকবেন যে চোরাচালানের সাথে জড়িত হয়, নানাভাবে তারা ভারতের অভ্যন্তরে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই যে সীমান্ত এলাকার মানুষ, তাদের জন্য মূলত পর্যটন কেন্দ্রগুলোকে যদি সরকার ওইভাবে সাজিয়ে রাখতো যাতে করে তারা এখানে কর্মসংস্থান হয়, সেটা কিন্তু এতদিন হয়নি। এর আগে যারা সরকারে ছিলেন তারাও করেননি, এবং এখন সামনে যারা প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং এই প্রতিশ্রুতির দিকে আসলে সবাই তাকিয়ে আছে যে যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটা আদৌ বাস্তবায়ন হবে কিনা। কারণ এখানে বিএনপি যারা এর আগে সরকারে ছিল তারাও প্রতিশ্রুতি দিচ্ছে, এবং কার সক্ষমতা আছে জনগণ কিন্তু সেটাই যাচাই করবে যে কাদের আসলে অভিজ্ঞতা আছে, সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে, এবং প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন কারা করবে, এবং সেই বিশ্বাসটা যাদের প্রতি হবে তাদের প্রতি কিন্তু মূলত কাল তাদের রায় দিবে সাধারণ মানুষ। আর যে কথাটি বলছিলেন যে এই যে প্রবাসী অঞ্চল, এই প্রবাসী অঞ্চলে প্রবাসীদের নানা দাবি নিয়ে তারা দেশে আন্দোলন করেছে, বিদেশে আন্দোলন করেছে। সবশেষ যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভোটাধিকার দিয়েছেন, এটা একটা দীর্ঘদিনের দাবি তাদের ছিল। এটা একটা খুবই ভালো বিষয়, একটা যুগান্তকারী বিষয় বলা যায় বর্তমান সরকারের, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের। আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু রংপুর থেকে ঘুরে আসতে চাই। রংপুর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক এ.কে.এম. মইনুল হক। এ.কে.এম. মইনুল হক, রংপুরের সংকট সম্ভাবনার কথা তো জানতেই চাই আপনার কাছে। সেই সাথে জাতীয় পার্টির এক সময় ঘাঁটি ছিল রংপুর, এখন সেটা বদলে গেল কিভাবে? জাতীয় পার্টি এক সময় যে আবেগটা তৈরি করতে পেরেছিল, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ আসলে 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের পরে তিনি যখন পদত্যাগ করলেন, তারপরে যখন সংসদীয় সরকার চালু হলো, সেই সময় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন না, তাকে কারাগারে নেওয়া হলো। আপনারা জানেন যে রংপুর অঞ্চলের মানুষ একটু আবেগতাড়িত, তারা তখন হামার ছাওয়াল বলে এরশাদের প্রতি একটা সহমর্মিতা নিয়ে এগিয়ে যায়, এবং এই আবেগের কারণে কিন্তু জাতীয় পার্টি রংপুর বিভাগের বা তখন সেই বৃহত্তর রংপুরের 33টি আসনের মধ্যে খুবই ভালো ফলাফল করে, এবং তারা একটা ভালো অবস্থানে যায়, যেটিকে জাতীয় পার্টির দুর্গ বলা হয়। কিন্তু দীর্ঘদিনে জাতীয় পার্টির কাছে বা এমপিদের কাছে বা এখানকার নির্বাচিত সংসদ সদস্যদের কাছে এই অঞ্চলের মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করতে পারেনি জাতীয় পার্টি, প্রত্যাশা পূরণ করতে পারেনি। এজন্য আস্তে আস্তে কিন্তু তারা জনগণের আস্থা থেকে সরে যায়, এবং আজকে তাদের এই পরিস্থিতি। আমি এই ফাঁকে একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনাদের মাধ্যমে একটু জানিয়ে দিতে চাই যে কালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটা আসলে এদেশের মানুষ, ছাত্র বলি, জনতা বলি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে কী ধরনের নির্বাচন দেখতে চেয়েছিল। নির্বাচনটি চেয়েছিল গুণগত অনেক কিছুর পরিবর্তন। নির্বাচনের প্রচার প্রচারণায় যেন একজন আরেকজনকে আক্রমণ না করে, নির্বাচনের পরিবেশ যেন উত্তপ্ত না হয়, ভোটারদের মধ্যে কোনো ভয় ভীতি বা কালো টাকা বলি বা ভোট কেনার যে একটা অসম প্রতিযোগিতা বা একটা নোংরা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাগুলো যেন না থাকে। এক কথায় স্বচ্ছভাবে একজন মানুষ তার যে
ভোটের যে মানে তার যে মানে অধিকারটা, সেই অধিকারটা যেন নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে এমন একটা প্রত্যাশা থাকে। কিন্তু দীর্ঘদিন এই ভোটের আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, নিরাপদে দেব এবং জি। স্বাধীনভাবে ভোট দিতে নানা পারবো। বিষয় এই- আপনার বক্তব্যের মাধ্যমে চলে এসেছে, বিশেষ করে আগে জাতীয় পার্টির ঘাঁটি ছিল, এখন আসলে কিভাবে বদলে গেল ভোটের সমীকরণ, সেসব বিষয়গুলো আপনার কাছে যাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে।